৫৫তম বিজয় দিবস উদযাপন করছে জাতি। বিনম্র শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করছে। প্রশ্ন হচ্ছে, বিজয় দিবস তো উদযাপিত হলো, বিজয় উদযাপন হলো, জাতিকে কতটা ঐক্যবদ্ধ করা গেল, বৈষম্য কতটা কমলো? আমরা আলাপে যাব। আমাদের সঙ্গে আছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন এবং আছেন বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান খান বীর প্রতীক। আপনি দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি এবং বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। জনাব মিজানুর রহমান খান বীর প্রতীক, আপনার কাছে আসবো এবং আপনার মতামত, পর্যবেক্ষণ, এই সময়ে দাঁড়িয়ে আপনি কি দেখছেন সেটাও জানার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটু যুক্তরাজ্যের খবরটা জানতে চাই। জনাব আকবর হোসেন, আমাদের প্রবাসী যারা আছেন যুক্তরাজ্যে, তারা এই দিনটাকে একটু বেশি আবেগ দিয়ে স্মরণ করেন, কারণ তারা আসলে দেশে নেই। কাজেই দেশের অনুভূতিটা নিয়ে আসলে প্রবাসী বাংলাদেশের বিজয়টাকে তারা স্মরণ করেন। আপনি আপনার জায়গা থেকে কেমন দেখলেন এবং আপনার জায়গা থেকে কতটা এই আয়োজনটাকে সমৃদ্ধ মনে হয়েছে, কতটা আশাবাদ জাগিয়েছে? জি। আপনি ঠিকই বলেছেন যে যুক্তরাজ্য হচ্ছিল ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে যে আন্তর্জাতিক জনমত গঠন করা, তখনকার সময়ে এখানে যারা ব্রিটিশ বাংলাদেশে ছিলেন বা বাংলাদেশিরা যারা ছিলেন, তারা এই কাজটি করেছেন এবং বাংলাদেশে ১৯৭১ সালে বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠন করার জন্য, এমনকি স্বাধীনতার পরপর বাংলাদেশের রিকনস্ট্রাকশন এ ভূমিকা রাখার ক্ষেত্রে এখানকার ব্রিটিশ বাংলাদেশীদের যথেষ্ট অবদান আছে। এছাড়া আপনি জানেন যে যুক্তরাজ্য এমনিতেও বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট পার্টনার এবং তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অত্যন্ত গভীর। আর এখানকার যারা ব্রিটিশ বাংলাদেশী আছেন, এখন বর্তমানে যুক্তরাজ্যে কম বেশি ৭ লক্ষের মতো বাংলাদেশী বসবাস করছেন। তো এই সংখ্যাটা অনেক বড়, অনেক বড়। এবং এই বাংলাদেশীরা তাদের যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশ সম্পর্কে, বিশেষ করে এই বিজয় দিবসে বিভিন্ন জায়গায় নানা ছোট, ছোট প্রোগ্রাম হচ্ছে। এখানে তো আর বাংলাদেশের মতো অত বড় করে সেলিব্রেশন এর সেই সুযোগটা নেই। বাট যে যার জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতো করে, বিভিন্ন সামাজিক সংগঠন তাদের মতো করে সেই প্রোগ্রামগুলো করছে। এমনকি বাংলাদেশ হাই কমিশন লন্ডন, তারা এই বিজয় দিবসে একটা বড় প্রোগ্রাম করে, যেখানে কমিউনিটির লোকজনকে ইনভাইট করা হয়, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে ইনভাইট করা হয়, রাজনৈতিক দলের লোকজনকেও ইনভাইট করা হয়, তারাও এখানে আসেন এবং এটা একটা বড় প্রোগ্রাম হয়, যেটা আরো একটু কিছুক্ষণ পরে হবে। বাট মোদ্দা কথা হচ্ছে যে এই দিনটাকে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা তারা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং একই সঙ্গে ১৯৭১ সালে এখান থেকে তারা যে ভূমিকা রেখেছিলেন তাদের পূর্বপুরুষরা, সেই বিষয়টিকেও তারা স্মরণ করেন। চমৎকার। আমি এরপরে যখন আপনার কাছে আসবো, তখন আসলে যেই আলাপটা দিয়ে আমরা আসলে আয়োজনটা শুরু করতে চাচ্ছিলাম, যাতে কতটা ঐক্যবদ্ধ হলো, আপনি আপনার বিশ্লেষণটা নিশ্চয়ই আমাকে জানাবেন। আমি একটু মিজানুর রহমান খান আপনার কাছে আসতে চাই। প্রথমত, মুক্তিযুদ্ধে অংশ নেবার আগে নিশ্চয়ই একটা স্বপ্ন আপনাদের ছিল। সেই স্বপ্নকে সামনে রেখেই এই যুদ্ধে অংশ নিয়েছেন। স্বাধীন একটা দেশের স্বপ্ন। এখন স্বাধীন দেশ বলতে আমরা যেটা বুঝি, এমন একটা দেশ যেখানে মানবিক মর্যাদা থাকবে, একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা থাকবে এবং অবশ্যই নারীর যে স্বাধীনতা, তাদের প্রতি কোনো সহিংসতা থাকবে না, কথা বলার একটা সুযোগ থাকবে। এরকম একটা স্বপ্ন নিশ্চয়ই আমরা দেখেছি এবং আপনারা যারা মুক্তিযোদ্ধা আছেন তারা তো আরও বড় আকারে দেখেছেন। আপনি আজকে এই ৫৪তম বছরে এসে বিজয়ের কি দেখছেন? কতটুকু আসলে আপনাদের স্বপ্নটা পূরণ করা গেছে? ধন্যবাদ। আমি মুক্তিযুদ্ধের সময় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ছিলাম। সে অবস্থায় জয়দেবপুর থেকে আমি বাড়িতে চলে গেলাম এবং বাড়ি থেকে আমি মুক্তিযুদ্ধে চলে গেলাম। আমাদের স্বপ্ন, যে আপনি যে প্রশ্নটা করেছেন, যে অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি, নিরাপত্তার ঝুঁকি, মেয়েদের স্বাধীনতা, সব কিছুই একটা উদ্দেশ্যে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এই সব কিছুই ছিল যে আমরা এগুলো পাবো। শুধু নারীরা না, আমরা সমস্ত দেশবাসী একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে থাকবো। এটি আমাদের স্বপ্ন ছিল। আমরা দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধারা একদম অকেজো হয়ে গেলাম। আমাদেরকে বলা হলো যে যার কাজে তোমরা চলে যাও। আমরা ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করার পরে যে আমাদের মধ্যে যে একটা উদ্দীপনা, আমাদের মধ্যে যে একটা আনন্দ, সে আনন্দটা আমরা উপভোগ করতে পারলাম না। আমাদেরকে যে স্ব ক্ষেত্রে চলে যেতে বললো। তা আমার তো ক্ষেত্র কিছু ছিল না। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ছাত্র। আমি কি করব? কিছুদিন ঘুরে টুরে বেড়ালাম, তারপরে ক্লাস হয় না, এরকম একটা অবস্থায় সেই অনেক পরে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারলাম।
পাশ করলাম, স্বপ্ন আমাদের রয়েই গেল যে আমরা এই দেশে একটা সুন্দর পরিবেশ পাবো, যেখানে নারী পুরুষ সবাই সুন্দর একটা নিরাপদ জীবনযাপন করবে, স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা থাকবে, তারপর আপনার মানে নিরাপত্তা বলয়ে থাকবে। কিন্তু নিরাপত্তা বলয়ে আমরা ছিলাম না। আপনারা বোধহয় জানেন, মুক্তিযুদ্ধের পর বহু মুক্তিযোদ্ধাকে মেরে ফেলা হয়েছে বিশেষ এক বাহিনী দ্বারা। মুক্তিযোদ্ধাকে মেরে ফেলা হয়েছে অনেকেই। আমি আমার একটা যুদ্ধের সময় যে আমি ব্যাওনেট ইউজ করতাম, সেটাই আমি আমার কালেকশনে রেখেছিলাম। জি এত আমরা ভীত ছিলাম, আমার আব্বা এই গ্রেনেডটা ব্যাওনেটটা নিয়ে ফেলে দিয়েছেন, যেন এটা ঘরে রাখা যাবে না, মেরে ফেলবে। আমি একজন বীর প্রতীক, সেখানে আমার মৃত্যুর ভয় ছিল। তো এখন এই 54 বছরে একদম কিছুই পাইনি তা বলা যাবে না। আমরা একটা রাষ্ট্র পেয়েছি, আমরা রাস্তাঘাট ভালো পেয়েছি, আমরা উন্নয়ন পেয়েছি, বাচ্চারা এখন লেখাপড়া উন্নত লেখাপড়ার সুযোগ পাচ্ছে, মেয়েরা কম্পারেটিভলি আমার তো মনে হয় যে স্বাধীনতার পরে যে নিরাপত্তা ছিল তার চেয়ে এখন কম্পারেটিভলি একটু নিরাপদ। কিন্তু এটা আরো নিরাপত্তা প্রয়োজন ছিল, কারণ আমি কেন যুদ্ধ করলাম? আমরা যে লক্ষ লক্ষ লোক জীবন দিলাম, আমরা আমাদের এত মা বোনরা তাদের ইজ্জত নষ্ট করলো, এটা কি এই বাংলাদেশ পাওয়ার জন্য আমরা করেছিলাম? তা তো নয়। একদম, মানে প্রথমত মুক্তিযুদ্ধে আপনাদের সক্রিয় অংশগ্রহণের পর যখন একটা স্বাধীন দেশ আমরা পেলাম এবং তারপর প্রথম সুযোগেই আপনাদেরকে বঞ্চিত করা, এটা আসলে জাতি হিসেবে আমাদের জন্যই লজ্জাস্কর। এবং আপনি বললেন যে কিছুটা হলেও আমরা এগোতে পারছি, কারণ স্বপ্ন এখনো ব্যর্থ হয়নি। এবং অনেকে বলেন যে আসলে স্বাধীনতা কোনো গন্তব্য নয়, এটা একটা যাত্রা এবং এই সমৃদ্ধি চলতেই থাকবে। আমি নিশ্চয়ই আবার আপনার কাছে আসবো এবং আপনার একটা মূল্যায়ন জানার চেষ্টা করবো। জনাব আকবর হোসেন, একটু বলবেন, মানে আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে একটা প্রতিবেদন আমরা দেখছিলাম, নানা শ্রেণী পেশার মানুষ আজকে এসেছিলেন এবং এক একজন এক একভাবে নিজের আবেগগুলো প্রকাশ করছিলেন। একজন বলছিলেন 54 বছরে এসে যখন আমরা বৈষম্য নিয়ে কথা বলি সেটা মেটাতে পারি না, সেই দায়টা তো একটা বড় হয়ে দাঁড়ায়। অনেকে আবার আশাবাদেরও গল্প শোনায় যে হ্যাঁ, সামনে আরও বড় কিছু আমরা পাবো। আপনি আসলে কোনটা দেখতে পাচ্ছেন? আক্ষেপের পরিমাণ বেশি নাকি আশাবাদের পরিমাণটা বেশি? দেখুন, এখানে বিষয়টাকে অত জটিল করে দেখার কোনো কারণ আমি দেখি না। একটা দুটো বিষয়, আমি প্রতিবেদনটা শুনছিলাম যে একটা রাষ্ট্র ব্যবস্থা যখন চলে, মানুষের মধ্যে একটা মিক্সড রিয়াকশন থাকে, মিক্সড ফিলিং থাকে। জি, সেখানে আপনি যখন হিসাব করবেন, আমার আগে মিজানুর রহমান খান সাহেব যেটা বলছিলেন, ও কিছু প্রাপ্তি তো আমাদের অবশ্যই আছে, নাই সেটা বলা যাবে না। আবার অনেক ক্ষেত্রে হয়তো আমরা সেটা অর্জন করতে পারি নাই, সেটাও ঠিক। কিন্তু আমাদের সবচেয়ে বড় সংকট কোনটা জানেন? আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে রাজনৈতিক সংকট। এবং এই রাজনৈতিক সংকটটা কেন হয়েছে? বাংলাদেশে এই 55 বছরে সেই অর্থে কখনোই গণতন্ত্রের চর্চা হয় নাই, এবং এই দেশের মানুষ তার প্রতিনিধিকে ভোটের মাধ্যমে বেছে নিতে পারে নাই, অল্প কয়েকটা ইলেকশন ছাড়া। তো আমরা যদি এখন দেখি যে তাহলে কি হলো, যে 1972 সালের পরপরই 71-এর পরপরই যখন প্রথম নির্বাচনটা হলো 73-এ, এই নির্বাচন আমরা প্রথম হোঁচট খেলাম। কিভাবে বাক্স রাতের বেলায় সেটাকে ভরে নিয়ে এসে এমপি ঘোষণা করা হলো, এগুলো ইতিহাসে লিপিবদ্ধ আছে। এরপরে কি কি হলো সেগুলো আপনারা সবাই জানেন। আমাদের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমরা জনগণ তার প্রতিনিধি বেছে নিতে পারে না বাংলাদেশে। যদি আমাদের গণতন্ত্র থাকতো, যদি জনগণ তাদের প্রতিনিধি বেছে নিতে পারতো, তাহলে আমরা এখন যে সংকটগুলো নিয়ে আলোচনা করছি এর কোনোটাই থাকতো না, বা অনেকগুলোই হয়তো থাকতো না। কারণ হচ্ছে, দেখুন, আপনি যত উন্নয়নের কথাই বলেন যে আপনি এটা করবেন সেটা করবেন বা এটা হয়েছে সেটা হয়েছে, যদি আপনার গণতন্ত্র না থাকে তাহলে সুশাসন থাকে না। সুশাসন না থাকলে সেই উন্নয়ন মানুষের কোনো কাজে লাগে না, এখন মানুষ কি সেই দেখছেন উন্নয়ন ভোগ আপনি? করতে পারে না। ঠিক এই মুহূর্তে কি দেখছেন, মানে সেই সুশাসনের কতটা প্রতিষ্ঠা করা গেছে এবং যেই শঙ্কার কথা আপনি বলছিলেন এবং যেই বাস্তবতার আমরা ফেলে এসেছি, সেটা কতটুকু এখন আছে? না, এটা তো সামনে আমাদের একটা গণতান্ত্রিক রাস্তার দিকে আমরা যাচ্ছি, পথে আমরা আছি। আমরা সবাই আশা করছি যে বাংলাদেশের মানুষ হয়তো তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার যে মানে ব্যক্ত করা, সেটা তারা করতে পারবেন এবং তাদের জনগণ তাদের প্রতিনিধি বেছে নেবেন। এবং মূল বিষয় হচ্ছে, আমরা যদি একটা সার্টেন টাইম পর পর, একটা নির্দিষ্ট সময় পর পর
আমরা ক্ষমতার হস্তান্তরটা শান্তিপূর্ণভাবে করতে পারি বাংলাদেশে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন। যদি এই জি। কাজটা আমরা করতে পারি, তাহলে আমরা অনেক দূর আমরা আগাতে পারবো। আর যদি সেটা আমরা করতে না পারি, তাহলে আমরা এই যে এখন যে বিষয়গুলো নিয়ে আলাপ করছি, এই আলাপগুলো কিন্তু আমি গত 30 বছর ধরে শুনছি। একই একদম, কথা। একদম। এই যে এবং আজকে স্মৃতিসৌধে যে কথাগুলো লোকজন বলছে, হ্যাঁ, এই একই কথা আমি 30 বছর ধরেই শুনছি। হয়তো আমরা আরো 30 বছর এটাই শুনবো। এটা সুতরাং এটা এটা মাঝে আমাদের মাঝে মধ্যে অনেক বিশ্লেষকরা এটাকে একটা লুপ বা বৃত্তের মতো করেই মনে করেন যে 16ই ডিসেম্বর আসলে আমরা মূল্যায়ন করতে যাই এবং মূল্যায়ন করতে গিয়ে একই কথা বারবার আমরা শুনি। মানে নতুনত্বের একটা প্রত্যাশা তো সব শ্রেণী পেশার মানুষের কাছে থাকে। নিশ্চয়ই আপনার কাছে আবারও ফিরবো আমি। মিজানুর রহমান খান, আপনি আসলে বলছিলেন যুদ্ধ পরবর্তী সময়ের কথা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর কথা। যুদ্ধটা যাদের বিরুদ্ধে আমরা করেছিলাম, আপনার কি মনে হয় সেই শক্তিটা পুরোপুরি শেষ করা গেছে, নাকি এখনো ঘাপটি মেরে আছে, আমাদের আশপাশে আছে? আপনার মূল্যায়নটা জানতে চাই, তারপরে পরবর্তী ধাপে যাব। জি। আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা এখনো পাকিস্তানি ভূতদের মানে আয়ত্তের বাইরে আমরা চলে আসতে পারিনি এখনো। আমরা স্বাধীনতার বিরুদ্ধে শক্তি যারা ছিল, তাদের বড় বড় কথা শুনে আমাদের মনে হচ্ছে যে এরা কখনো অপরাধ করেনি। ইতিহাস সাক্ষী দেয়, এরা হানাদার বাহিনীকে যেভাবে সহযোগিতা করেছিল, আপনি কল্পনা করতে পারবেন না। আমার গ্রামে 11 জন লোক, তারা মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করেছিল, এই অপরাধে তাদেরকে মেরে ফেলা হলো। এবং তার সহযোগিতা ছিল আমাদের এলাকার কিছু স্বাধীনতা বিরোধী শক্তি। আজকে তারা কত বড় বড় গলায় কথা বলে যে তারাও মুক্তিযুদ্ধের সহযোগী। মুক্তিযুদ্ধ একটা বিশাল ব্যাপার। এটার সঙ্গে আপনি 90-এর গণঅভ্যুত্থান বলেন, 91-এর আন্দোলন বলেন, 2001-এর আন্দোলন বলেন, 2024-এর আন্দোলন বলেন, মুক্তিযুদ্ধ তো একটা আলাদা ব্যাপার। এখানে হলো আপনার মত পার্থক্য, আপনার ক্ষমতার হাত বদল, এগুলো নিয়ে আন্দোলন এগুলো এসব। কিন্তু মুক্তিযুদ্ধ একটা মহাসাগর, সেই সাগর আমরা পেরিয়ে এসেছি। তখন আমাদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আমরা একই তাঁবুতে বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বীর লোকরা থাকতাম। আমাদের মধ্যে কখনো কোনো রকম বিভেদ ছিল না। এই বিভেদ শুরু হয়ে গেল স্বাধীনতার পর থেকে, যখন থেকে মুক্তিযোদ্ধাদের অবমূল্যায়ন করা শুরু হলো। আপনি কল্পনা করতে পারেন যে স্বাধীন দেশে এত মুক্তিযোদ্ধাকে মেরে ফেলা হয়েছে এক বিশেষ বাহিনী দ্বারা? এটা তো অকল্পনীয় একটা ব্যাপার যে যে দেশ আমরা নিরাপত্তার জন্য স্বাধীন করলাম, সেই দেশে আমাদেরকে আমাদের ভাই যারা গুলিতে নিহত হতে হলো, আমাদের ভাইরা আমাদেরকে মেরে ফেললো, আমার সার্টিফিকেট আমাকে লুকায় রাখতে হয়েছে। এমন একটা সময় আমরা পার করেছি। একদম। এবং সেই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা আসলে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি সব শেষ 1 মিনিটের জন্য জনাব আকবর হোসেন আপনার কাছে একটু আসতে চাই। আমরা বিভিন্ন সময় দেখি, সাম্প্রতিক সময় আরও বেশি দেখছি, ইতিহাস, সেই ইতিহাসটিকে যতভাবে বিকৃত করা সম্ভব সব ধরনের চেষ্টা আমরা বিগত সময় থেকে শুরু করে এখনও বিভিন্ন সময় দেখি। আপনার কি মনে হয় না যেটা একটা সঠিক লিপিবদ্ধ করা প্রয়োজন, যেখানে আমাদের সঙ্গে একজন মুক্তিযোদ্ধা আছেন, এরকম অনেক মুক্তিযোদ্ধা আমাদের এখনও জীবিত, তাদেরকে তো আমরা কাজে লাগাতে পারি? না, অবশ্যই। এবং দেখুন, ইতিহাসের একটা নিজস্ব গতিপথ আছে, জি। গতিধারা আছে। যে যেভাবে লিখতে চাক না কেন, সেই লেখা কিন্তু তার মতো করে কখনো এস্টাবলিশড হয় না। আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধ সংক্রান্ত আমাদের যত দলিলপত্রগুলো যদি আপনি দেখেন বা বিভিন্ন লেখা দেখেন, আপনি নিজেই একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবেন যে 71 আসলে কি ছিল, কেন 71 হয়েছিল, হ্যাঁ, এবং সেখানে আমাদের স্যাক্রিফাইসটা কি ছিল। সুতরাং মুক্তিযুদ্ধের ইতিহাস তো বিভিন্ন জন বিভিন্ন সময় তাদের মতো করে লেখার চেষ্টা করেছে, জি। কিন্তু এটা কখনো আসলে সফল হয়নি এবং হবেও না। কারণ হচ্ছে এটা একটা জনযুদ্ধ ছিল। এই যুদ্ধের কথা এখনো মানুষের মুখে মুখে আছে। এখনো যারা জীবিত তারা আছেন, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চাররা আছেন, তারা তাদের মতো করে কন্ট্রিবিউট করছেন। সুতরাং কোনো গোষ্ঠী, কোনো দল বা কোনো মতের লোক, তারা যদি নিজেদের মতো করে মুক্তিযুদ্ধের বয়ান তৈরি করতে চায় এবং সেখানে অনেক কিছু বাদ দিতে চায় বা নতুন কিছু যোগ করতে চায়, এইটা আগেও কখনো সফল হয় নাই,
ফিউচারও এটা কখনো সফল হবে না। সম্ভব হবে না, সফল হবে না। এই বার্তাটা আসলে দরকার ছিল। আমার হাতে সময় থাকলে আমি নিশ্চয়ই এটা নিয়ে মিজানুর রহমান খান আপনার মন্তব্য জানতে চাইতাম, কিন্তু আমরা একটা ধারণা পেয়ে গেছি। সামনের কোনো আয়োজনের সুযোগ হলে নিশ্চয়ই আবারও কথা হবে এটা নিয়ে। অনেক ধন্যবাদ।